হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য নিয়ে এসেছি আজ একেবারে নতুন একটি বাংলা ভয়ের গল্প, কালো জাদু। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই গল্প, কালো জাদু। সুমন কলকাতার একজন অনুসন্ধানী সাংবাদিক। তার কাজ রহস্যজনক এবং অস্বাভাবিক ঘটনার পেছনের সত্য উদ্ঘাটন করা। একদিন একটি ছোট্ট গ্রামের খবর পায়, যেখানে কালো জাদুর প্রভাবে মানুষ অসুস্থ হয়ে পড়েছে, পশু মারা যাচ্ছে এবং অদ্ভুত ঘটনা ঘটছে। খবরে বলা হয়, মাঝরাতে গ্রামের পাশের জঙ্গলে কান্না শোনা যায়। কেউ কেউ বলেছে তারা অদ্ভুত ছায়ামূর্তি দেখেছে, সেগুলো বটগাছের নিচে অদ্ভুত আকারে নড়ছে। সুমনের আগ্রহ আরও বেড়ে যায়। সে সিদ্ধান্ত নেয় গ্রামে গিয়ে এই রহস্যের মূলে পৌঁছাবে। সুমন বিকেলে গ্রামে পৌঁছায়। গ্রামটি বেশ নিরিবিলি, তবে মানুষজন অস্বাভাবিক ভীত। গ্রামের প্রবেশমুখে বিশাল একটি বটগাছ, যার নিচে ছোট্ট একটি কালো কাপড় মুড়ানো মূর্তি রাখা। গ্রামের প্রবীণ ব্যক্তি করুণা দাস সুমনকে সতর্ক করে বললেন, তোমার মতো বহিরাগত এখানে এলে বিপদে পড়বে। এই গ্রামে অভিশাপ আছে, কেউ রাতে বাইরে বের হয় না, অনেকেই অদৃশ্য হয়েছে। সুমন কৌতূহলী হয়ে জানতে চায়, কি অভিশাপ? এই ঘটনার শুরু কবে থেকে? করুণা দাস বলেন, এটা বহু পুরনো কাহিনী, কিন্তু বর্তমান সময়েও যারা কালো জাদুর পথ বেছে নেয় তাদের জন্যই এই অভিশাপ বাড়ছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই গ্রামের লোকজন নিজেদের ঘরের দরজা জানালা বন্ধ করে দেয়। রাস্তাগুলো নির্জন হয়ে যায়, কিন্তু সুমন একাই বের হয় জঙ্গলের দিকে। জঙ্গলের মধ্যে একটি খোলামেলা জায়গায় সে একটি কালো পাথরের মূর্তি আবিষ্কার করে। মূর্তিটির গায়ে কিছু অজানা প্রতীক খোদাই করা, যেগুলো সে বুঝতে পারে না। মূর্তির সামনে কয়েকটি পোড়া মোমবাতি, শুকনো রক্তমাখা পালক আর একটি পুরনো পুঁথি পাওয়া যায়। যে পুঁথিটি খুলে দেখে, সেখানে তন্ত্রমন্ত্রের ধারা ও কিছু ভয়ঙ্কর নির্দেশাবলী লেখা আছে। লেখা অনুযায়ী মূর্তিটি এমন এক তান্ত্রিকের তৈরি, যে অমরত্ব অর্জনের জন্য নিজের আত্মা বিক্রি করেছিল। মূর্তিটি সম্পূর্ণ করার পর থেকেই সুমনের আশেপাশে অদ্ভুত কিছু ঘটতে থাকে। প্রথমে তার মনে হয় কেউ যেন তাকে অনুসরণ করছে। রাতে ঘুমানোর সময় সে অনুভব করে ঘরের কোণে থেকে অদ্ভুত ফিসফিসানি শোনা যাচ্ছে। এদিকে গ্রামের এক যুবক রুদ্র তার সঙ্গী হয়। রুদ্র তাকে জানায়, তুমি যা স্পর্শ করছো তা গ্রামের অভিশাপের মূল। এই মূর্তির মাধ্যমে যারা শক্তি পেতে চায়, তারা নিজেদের সর্বনাশ ডেকে আনে। সুমন জানতে পারে, গ্রামের একজন ধনী জমিদার হরিহর দত্ত মূর্তিটিকে ব্যবহার করে কালো জাদুর মাধ্যমে নিজের প্রতিপক্ষদের ধ্বংস করেছে। সুমন পুঁথিটি আরও গভীরভাবে বিশ্লেষণ করে বুঝতে পারে, মূর্তির শক্তি নিয়ন্ত্রণ করতে গেলে একটি বিশেষ মন্ত্রপাঠ করতে হয়। তবে এই মন্ত্র পড়া খুব বিপজ্জনক, কারণ এটি পড়ার সময় মূর্তির শক্তি পাঠকের উপর ফিরে আসতে পারে। এক রাতে সুমন হঠাৎ করে অনুভব করে তার শরীরে কোনো অদ্ভুত ভারী শক্তি প্রভাব ফেলছে। তার স্বপ্নে এক আগুনের চৌকোয়ালা ছায়ামূর্তি আসে, যে তাকে বলে, তুমি যদি সত্য উদ্ঘাটনের চেষ্টা করো তবে তোমার শেষ হবে। এই মূর্তি তোমাকে ধ্বংস করবে। গল্পের এই অংশে বড় একটি মোড় আসে। সুমন জানতে পারে তার পরিবারের অতীত এই মূর্তির সঙ্গে জড়িত। তার ঠাকুরদা একসময় এই গ্রামে এসেছিলেন এবং মূর্তিটি ধ্বংস করার চেষ্টা করেছিলেন। সে তার মায়ের কাছ থেকে জানতে পারে তার ঠাকুরদা এই মূর্তির একটি অংশ চিরতরে লুকিয়ে ফেলেছিলেন। যদি কেউ সেই অংশ খুঁজে পায়, তবে মূর্তির সমস্ত শক্তি একত্রিত হয়ে যাবে। সুমন বুঝতে পারে এই অভিশাপ শেষ করতে হলে তাকে নিজের পরিবার এবং আত্মার আত্মত্যাগ করতে হবে। সুমন সেই লুকোনো অংশটি খুঁজে বের করতে শুরু করে। জঙ্গলের গভীরে এক পরিত্যক্ত কুয়াতে সে সেই অংশ খুঁজে পায়।
মূর্তির শক্তি পুনরায় একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর ছায়ামূর্তি আবারও তার সামনে হাজির হয়। এবার মূর্তির পূর্ণ শক্তি জেগে ওঠে। ছায়ামূর্তি বলে, তুমি আমাকে ধ্বংস করতে চাও? তবে নিজের আত্মা বিসর্জন দিতে হবে। আমি তোমার রক্ত চাই। সুমন মন্ত্রপাঠ শুরু করে মূর্তিটি ভাঙার চেষ্টা করে। চারপাশে ঝড় শুরু হয়, মূর্তিটি ফেটে যায় আর ছায়ামূর্তি আগুনের স্রোতে মিশে যায়। মূর্তি ধ্বংস হওয়ার পর গ্রামে ধীরে ধীরে শান্ত হয়, কিন্তু সুমনের মনে শান্তি নেই। সে অনুভব করে মূর্তির প্রভাব এখনও তাকে ছাড়েনি। গল্পের একদম শেষে সুমন তার ব্যাগ খুলে দেখে মূর্তির একটি ছোট অংশ তার ব্যাগের মধ্যে পড়ে আছে। তার চোখ লাল হয়ে ওঠে আর সে বুঝতে পারে কালো জাদু এখনও শেষ হয়নি। গল্পের এই অংশে সুমন তার পরিবারের ইতিহাস নিয়ে আরও গভীর অনুসন্ধান করে। সে জানতে পারে তার ঠাকুরদা হরিহরন শুধু এই মূর্তি ধ্বংস করতে আসেননি, বরং মূর্তির অভিশাপের পেছনে তার নিজেরও কিছু ভূমিকা ছিল। এক বৃদ্ধা সরস্বতী দেবী সুমনকে ডেকে বলেন, তোমার ঠাকুরদা শুধু এই মূর্তি ধ্বংস করতে চায়নি, সে নিজেই একসময় এই কালো জাদুর চর্চা করত, কিন্তু একদিন তার চর্চা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর সেই কারণেই মূর্তিটি এত শক্তিশালী হয়। সুমন স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না যে তার ঠাকুরদা এমন কিছু করেছিলেন। সরস্বতী দেবী আরও বলেন, তোমার পরিবারের রক্তে এই মূর্তির প্রভাব আছে, তোমার শরীরেও এর শক্তি প্রবেশ করছে। মূর্তি ধ্বংস করতে হলে হয় তোমাকে নিজের রক্ত দিয়ে মূর্তিকে ত্যাগ করতে হবে, না হয় পুরো গ্রাম ধ্বংস হবে। এই তথ্য জানার পর সুমন গভীরভাবে আতঙ্কিত হয়, তবে সে হাল ছাড়ে না। সে তার পরিবারের অতীতের আরও নথি খুঁজতে শুরু করে। তার মা তাকে একটি পুরনো ডায়েরি দেন, যা হরিচরণ লিখেছিলেন। ডায়েরি থেকে সুমন জানতে পারে হরিচরণ একসময় এক রহস্যময় তান্ত্রিক কালীনাথের শিষ্য ছিলেন। কালীনাথ তাকে শিখিয়েছিলেন কালো জাদুর মাধ্যমে অসীম শক্তি অর্জন করা যায়, কিন্তু হরিচরণ নিজের ভুল বুঝতে পেরে কালীনাথকে হত্যা করেছিলেন। এই হত্যার পর কালীনাথের আত্মা মূর্তির মধ্যে প্রবেশ করে। মূর্তি তখন থেকেই অভিশপ্ত। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যদি কেউ এই মূর্তির অভিশাপ চিরতরে দূর করতে চায়, তবে তাকে আত্মা এবং দেহের সম্পূর্ণ ত্যাগ স্বীকার করতে হবে। সুমন জানতে পারে কালীনাথের আত্মা এখনও মূর্তির মধ্যে সক্রিয় এবং সে নিজে পুনর্জন্ম নেওয়ার জন্য উপযুক্ত সময়ের অপেক্ষায় আছে। সুমনের রক্তে তার পূর্বপুরুষের ছাপ থাকায় কালীনাথ সুমনের দেহকে নিজের বাসস্থান করতে চায়। সুমনের সামনে দুটি প্রশ্নপথ: মূর্তিকে ধ্বংস করে নিজের জীবন উৎসর্গ করা, 2, মূর্তিকে অক্ষত রেখে নিজের জীবন বাঁচানো কিন্তু গ্রামকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। এক রাতে জঙ্গলের মূর্তির সামনে মন্ত্রপাঠ করার সময় সুমনের সামনে কালীনাথের ছায়ামূর্তি স্পষ্টভাবে দেখা যায়। কালীনাথ বলে, তোমার ঠাকুরদা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, এখন তার উত্তরসূরি হিসেবে তুমি আমার সব শক্তি নিতে বাধ্য। আমার শক্তি তোমার রক্তে প্রবাহিত হবে আর আমি তোমার দেহে পুনর্জন্ম নেব। সুমন হতবাক হয়ে বলে, আমি তোমার দাস হব না, আমি এই অভিশাপ শেষ করব। কিন্তু কালীনাথ অট্টহাসি দিয়ে বলে, তুমি যতই চেষ্টা করো, তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। মূর্তি ধ্বংস করলে আমিও ধ্বংস হব না, আমি তোমার ভেতরেই বেঁচে থাকব। শেষ মুহূর্তে সুমন একটি নতুন উপায় খুঁজে বের করে। সে পুরোহিতের পরামর্শ জানতে পারে, মূর্তিকে ধ্বংস করার সঙ্গে সঙ্গে যদি কালীনাথের আত্মাকে একটি নতুন পাত্রে বন্দী করা যায়, তবে মূর্তির অভিশাপ চিরতরে শেষ হবে। তবে এটি করতে হলে সেই পাত্রে সুমনের নিজের আত্মা দিতেও হতে পারে। সুমন সাহস করে মূর্তিকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়। জঙ্গলের মাঝখানে মূর্তির সামনে দাঁড়িয়ে সে মন্ত্রপাঠ শুরু করে। চারপাশে ঝড়, আগুন আর অন্ধকার একসঙ্গে এসে তাকে ঘিরে ফেলে।
শেষ মুহূর্তে সুমন নিজের রক্ত দিয়ে কালীনাথের আত্মাকে একটি লোহার কুয়ায় বন্দি করে ফেলে। মূর্তি ভেঙে ভেঙে যায় আর কালীনাথের ছায়া চিরতরে অদৃশ্য হয়ে যায়। গ্রাম শান্ত হয়। সুমন মূর্তির অভিশাপ শেষ করার পর ক্লান্ত হয়ে কলকাতায় ফিরে যায়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। অনেকদিন পর সে এক রাতে ঘুম থেকে উঠে দেখে তার হাতের তালুতে কালীনাথের নামের চিহ্ন ভেসে উঠেছে। সে বুঝতে পারে কালীনাথ পুরোপুরি শেষ হয়নি। তার একমাত্র উপায় হলো চিহ্নের রহস্যের সমাধান করা। গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের গল্প পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব এ ধরনের গল্প আপনাদের জন্য নিয়ে আসতে। আর এছাড়া গল্পের শেষে এক অমীমাংসিত রহস্য রেখে দেওয়া হয়েছে যা পাঠককে ভাবতে বাধ্য করবে, তাই এটা অমীমাংসিত রাখা হয়েছে। গল্পটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।